আরে ও নিতাই, আমাদের কি কাজ বাজ করতে দেবে না নাকি রে? তাই তো মনে হচ্ছে, একেবারে প্রলয় আসবে মনে হচ্ছে রে। এরকম সময়ে এমন আকাশ কালো করে তো মেঘ আসে না কোনো বছর। এবছর মনে হচ্ছে সব ভাসিয়ে দেবে বাবারে। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যা যা যা, দৌড় লাগা ভাই, দৌড় লাগা। এত বড় বড় ফোঁটা মনে হচ্ছে যে গুলির মতো গায়ে ঢুকছে রে বাবা। ওই যে ওই যে সামনে কাকাদের পড়ে থাকা চা দোকানের মাচাটা দেখা যাচ্ছে, ওটার নিচে চল আপাতত। কিন্তু ভাই এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। কেন রে? আমার মেয়ে আছে একলা ঘরে, এই তুফানের মধ্যে ওকে ফেলে আমি স্বার্থপরের মতো এখানে থাকতে পারবো না দাঁড়িয়ে। তাছাড়া ঘর দোরের অবস্থা খারাপ, কখন যে কি হয়ে যাবে তার ঠিক নেই। সেটা অবশ্য ঠিক বলেছিস, আমার ঘরেরও তো অবস্থা খারাপ। এ বৃষ্টিতে না সব গলে চলে যায়। চল চল ভাই, আমি চললাম। আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, মেয়েটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। একা যাস নে ভাই, আমিও যাব তোর সাথে। আরে আমারও তো ঘরের তোর মতনই অবস্থা। একেই বলে ধনীর বৃষ্টি আর গরিবের বৃষ্টি। বড়লোক মানুষেরা বৃষ্টির দিনে এতক্ষণে জানালায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে, আর আমরা দেখো প্রাণের ভয় দৌড়াদৌড়ি করছি। যা বলেছিস ভাই, চল চল, এখন আর কথা বলবার সময় নেই, ঘর বাঁচাতে হবে এখন আমাদের। বাবা, বাবা, তুমি এখানে এসে বসে আছো আর নিচে কি হচ্ছে গিয়ে দেখো। আহা, তুই এরকম দৌড়াদৌড়ি করছিস কেন? আর এক কাপ চা নিয়ে আয়, আর আমার পাশে বসে বসে দেখ বৃষ্টির কেমন সৌন্দর্য। বাড়িতে এত সুন্দর ছাদ আর বারান্দা বানিয়েছি কি জন্য? দেখবার জন্যই তো নাকি? বাবা, নিচে অতগুলো অসহায় মানুষ এই হঠাৎ বৃষ্টিতে অসহায়ের মতো দৌড়াদৌড়ি করছে, আর তুমি এখানে বসে মজা করছো, বৃষ্টি দেখার কথা বলছো। তুমি না এই গ্রামের মোড়ল, গ্রামের মানুষের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তুই এত চিন্তা করছিস কেন? ওরা গরিব ভিখিরির জাত, ওদের সব কিছুতে অভ্যেস আছে। ওদের এরকম রাজপ্রাসাদে রাখলে ওদের সহ্য হবে না। ওই জন্যই বলে কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না। তুই এসব নিয়ে এত ভাবিস না। কিন্তু বাবা, আমরা তো কিছু করতে পারি ওদের জন্য। সমাজে আমরা আছি, ওরাও আছে, আমাদের একটা দায়িত্ববোধ নেই? সব দায়িত্ববোধ কি তুই একা ঘাড়ে নিয়ে বসে আছিস? তুমি যদি তোমার দায়িত্ব পালন না করো তাহলে তো আমাকে ভাবতেই হবে বাবা। তুই একদম চুপ করে থাক। আমাকে দায়িত্ববোধ শেখাতে আসিস না। তুই তুই শহরে থাকিস, দুদিনের জন্য গ্রামেতে এসেছিস, ওই ভিখিরি জাতিদের নিয়ে তোকে অত ভাবতে হবে না। বাবা, আমি একজন শিক্ষিত মেয়ে, আমি তোমার মতো স্বার্থপর হতে শিখিনি। আমি মানুষকে মানুষ বলে ভাবতে শিখেছি। আর আমি কি মানুষকে অমানুষ ভাবি? মনে রাখবে একটা কথা, যাদের গোয়াল ঘরে থাকবার কপাল তাদেরকে কোনো দিন রাজ সিংহাসনে বসতে নেই। বসালে পায়ের জুতোকে মাথায় তোলা হয়। তোমার এসব ভাবনা চিন্তার জন্যই তোমাকে পছন্দ হয় না আমার। তুই পছন্দ করিস বা না করিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন যা এখান থেকে, আমাকে একটু মজা করে ওর রঙ্গ দেখতে দে। এখন কেমন লাগছে মা তোর? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? ও মা পুঁটি, ও খুব ঠান্ডা লাগছে বাবা, দেখো না ঘরের চারদিকে জল পড়ছে, আমার খুব শীত করছে বাবা। আহারে মা, তোর কত কষ্ট হচ্ছে বলতো। আসলে আমি তো তোর গরিব বাবা, তাই তোকে ভালো ডাক্তারখানাতেও নিয়ে যেতে পারছি না, আর ভালো জায়গাতেও রাখতে পারছি না। বৃষ্টির মধ্যে তোর এমন হঠাৎ করে জ্বর এলো, কি করি এখন সেটাই তো বুঝতে পারছি না। বাবা, তুমি আমার জন্য অনেক কিছু করো, আর চিন্তা করো না, তুমি দেখো আমি ঠিক হয়ে যাব। ঠিক তো, তোকে হতেই হবে রে মা। আজকের রাতটা অন্তত কাটুক, কালকে সকালে দেখছি কি ব্যবস্থা করা যায়, বৃষ্টি একটু থামলে। তোমাকে এত চিন্তা করতে হবে না বাবা,
আমার ঘুম পাচ্ছে, আমি এমনিতেই ঘুমিয়ে পড়বো এখন। কি রে নিতাই, তোর মেয়ে কেমন আছে? দেখ না ভাই, মেয়েটার প্রচণ্ড জ্বর, খুব কষ্ট পাচ্ছি, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। আমাদের ডাক্তারবাবুকে কিছু বলিসনি? ডাক্তারবাবুকে কি করে বলবো বলতো? ডাক্তারের কাছে যেতে গেলে তো নদী পার হতে হবে। এখনই বৃষ্টির মধ্যে প্রায় বন্যা আসবার মতো জোগাড় হয়েছে, নদী ফুলে ফেঁপে উঠেছে। এখন নদীর ধারে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। এই অবস্থায় কাঁপতে কাঁপতে মেয়েটা ঘুমিয়ে পড়ল। ঘর ভেঙে চারিদিক থেকে জল পড়ছে। সকাল হওয়ার আগে তো কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। মেয়েটাকে যে কি করে বাঁচাবো তাই ভাবছি। কিচ্ছু চিন্তা করিস না ভাই, যে করি হোক ওকে বাঁচাতেই হবে। আমি বাইরে আমার ভ্যানটা নিয়ে এসেছি, তুই ওকে একটা প্লাস্টিকে মুড়ে ভ্যানে তোল, তারপর দুজনে মিলে কিছু একটা করা যাবে। উফ, গ্রামের অবস্থা তো ভয়ানক। আমরা বাড়ির ভেতর থেকে কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে গ্রামের চারিদিকে এরকম ভাবে জল জমেছে, মানুষজন এখানে কিভাবে থাকবে এই কষ্টে? বাবাকেও বলে কিছু হয় না, কিন্তু আমাদের তো একটা দায়িত্ববোধ থাকে। আহারে, বড় কষ্ট লাগছে দেখে। আরে, ওরা কারা? গ্রামের লোক মনে হচ্ছে। কারোর কিছু হলো নাকি এই বৃষ্টিতে? গিয়ে দেখি তো। আরে নিতাই কাকা, গোপাল কাকা, তোমরা এই বৃষ্টির মধ্যে ভ্যান নিয়ে কোথায় যাচ্ছ এরকম তাড়াহুড়ো করে? আর ভ্যানের মধ্যে এটা কে? কারোর কিছু হয়েছে নাকি? আরে আরে, তুমি তো আমাদের মোড়ল বাবুর মেয়ে। হ্যাঁ, তুমি তো মেঘলা, আমরা বড় বিপদে পড়েছি গো। আমার কচি মেয়েটা পুঁটি খুব অসুস্থ। ওকে যদি আজকে ডাক্তারখানায় নিয়ে না যেতে পারি না, তাহলে হয়তো বাঁচাতে পারবো না। ওরে বাবা, এ তো দেখছি ভীষণ জ্বর। এইভাবে ভিজে ভিজে নিয়ে যাচ্ছ কেন? ছাতা নাও একটা। আমরা আর ছাতা কোথায় পাবো বলো? আমার একটা ফুটো ছাতা ছিল, কিন্তু সেই একটা ছাতায় কি আমাদের সবার হবে? আমার এই যে বড় ছাতাটা আছে, এটার মধ্যে ভ্যানটা পুরো ঢেকে যাবে, তোমাদের সবার হয়ে যাবে। আরে না না, ঠিক আছে দিদিমণি, ঠিক আছে, আমাদের জন্য এত করতে হবে না। তোমার বাবা জানলে রাগ করবে। তুমি নিজে ভিজে আমাদের সেবা করবে, এটা কি কখনো মেনে নেওয়া যায়? আর তাছাড়া আমরা তো তোমাদের সেবা করবার জন্য আছি, এমন করলে সত্যি তোমার বাবা খুব রাগ করবেন। অত কথা ভাবতে হবে না তোমাদের। আমি আর আমার বাবা দুজন আলাদা মানুষ। আমি শহরে গিয়ে পড়াশোনা করে শিক্ষা পেয়েছি মানুষের পাশে থাকার। আমি এখন তোমাদের সঙ্গে ডাক্তারখানা পর্যন্ত যাব। কিন্তু এত রাতে কি ঠিক হচ্ছে এটা? অত ঠিক ভুল ভাবার সময় নেই। তোমরা হয়তো গেলে ডাক্তারি ঝড় বৃষ্টির মধ্যে পাত্তা নাও দিতে পারে, কিন্তু আমি গেলে আমার কথা ফেলতে পারবে না। এখন যে করেই হোক ওকে বাঁচাতে হবে। কত ভাবনা চিন্তা করার সময় নেই, চলো তাড়াতাড়ি। কি বুঝলেন ডাক্তারবাবু? আর চিন্তার কিছু নেই তো? না না, চিন্তার কিছু নেই। এখন আমি ঘুমের ইঞ্জেকশন আর ওষুধ দিয়ে দিয়েছি, আজকে রাতটা ঘুমাবে, কালকে সকাল থেকে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনি বড় বাঁচালেন ডাক্তারবাবু। আপনি না থাকলে আমার মেয়েটার যে কি হতো সেটা আমি ভাবতেই পারছি না। বিশ্বাস করুন, মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই। সত্যি আপনার দয়া আমরা মনে রাখবো। আরে না না, আমার দয়ার কিছুই নেই। ডাক্তার তখনই বাঁচাতে পারে যখন ডাক্তারের কাছে রোগীকে সঠিক সময় নিয়ে আসা হয়। তোমরা যে মেয়েটাকে সঠিক সময় আমার কাছে নিয়ে এসেছো এই ঝড় বৃষ্টির মধ্যে, তার জন্যই আমার তোমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। তবে আমাদের একটা অনুরোধ ছিল ডাক্তারবাবু। হ্যাঁ, দয়া করে আপনি মেঘলার বাবাকে কিছু বলবেন না। হ্যাঁ, আপনি তো জানেন যে আমার বাবা কিরকম মানুষ। আসলে আমি গ্রামের গরিব মানুষগুলোর এরকম অসহায় অবস্থা এই বৃষ্টির মধ্যে দেখে আর চুপ থাকতে পারিনি। তাই বাইরে এসে দেখলাম এনাদের এরকম বিপদ, তাই আপনার কাছে ছুটে এসেছি ওদেরকে নিয়ে। এইসব কথা আবার বাবা জানতে পারলে একটা তুলকালাম হবে। সেটা তো অবশ্য ঠিকই। মেঘলা তোমার বাবা জানতে পারলে আমার ওপরেই রেগে যাবে হয়তো। তিনি আবার এসব পছন্দ করেন না। আসলে ডাক্তারবাবু, আমি এখনো কোনো রকম ঝামেলা চাইছি না। এখন পুঁটির সুস্থ হওয়াটা খুব জরুরি। ও সুস্থ হয়ে উঠলে আর আমাদের কোনো ভাবনাই থাকবে না। তখন যে ইচ্ছা ঝামেলা করতে আসুক আমরা দেখে নেব। সেটাই এখন আসল কথা।
ঠিক আছে, আমি যেভাবে যেভাবে তোমাদের বলবো সেইভাবেই তোমরা পালন করো, দেখবে তোমাদের মেয়ে ঠিক হয়ে যাবে। আমরা এখন এখানে আছি। মেঘলা, তুমি বাড়ি ফিরে যাও। হ্যাঁ, রাতে যদি তুমি বাড়িতে না যাও তাহলে কিন্তু একটা বড় ঝামেলা তৈরি হতে পারে, আর আমাদের ওপরই তার বেশি ঝড়টা আসবে। তাই তুমি ফিরে যাও। এদিকে তো তুমি সবটাই সামলে দিয়েছো, বাকিটা আমরা আর ডাক্তারবাবু মিলে সামলে নিতে পারবো। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আবার কাল সকালে আসবো। ডাক্তার রমেশ সেন, তুমি কি ভুলে গেছো যে গ্রামটা আমার, তোমার নয়? কেন হরিহর বাবু, আপনি হঠাৎ করে এরকম কথা বলছেন কেন? এরকম বলছেন কেন মানে? তোমার লজ্জা করে না? বড় ডাক্তার হয়ে গেছো নাকি তুমি? তুমি তুমি ভুলে যেও না যে আমার দয়াতেই এই গ্রামে ডাক্তারি করে দুবেলা দুমুঠো খেতে পারছো। কিন্তু আমি তো বুঝতে পারছি না আপনি হঠাৎ করে এরকম কথা বলছেন কেন। বাবা, ডাক্তার সেনকে তার ডাক্তারি ছেড়ে এখানে এইভাবে অপমান করাটা কি ঠিক হচ্ছে? তুমি চুপ করো। দায়িত্ববোধ আর মান অপমানের জ্ঞান না থাকলে দেখছি আমার থেকে বেশি তোমার হয়ে গেছে আজকাল। আর রমেশ সেন, তুমি আমাকে না জানিয়ে ওই ভিখিরিগুলোর সেবা করেছো কেন? আমার মেয়ে কি এই গ্রামের মালিক হয়ে গেছে যে তার কথায় তোমাকে চলতে হবে? দেখুন হরিহর বাবু, আমি আমার দায়িত্ব পালন করেছি, শুধু ডাক্তার হিসেবে এই সমাজের প্রতি আমার এটাই কর্তব্য আছে, মানে যে কর্তব্যটা সেটাই আমি করেছি, আর আমাকে তো সেটা পালন করতেই হবে। তাছাড়া আমি মেঘলা যদি নাও আনতো, আমি সেবা করতাম আর কি। বাবা, উনি কিছু ভুল করেনি। আর তাছাড়া তুমি ভুলে যাও যে গ্রামের অসহায় মানুষগুলোর শরীরেও মায়া দয়া আছে, তাদের কষ্ট হয়। তুমি এখানে এত বড় বাড়ির ভিতর বসে থাকো, ওদের দুঃখগুলো তুমি বোঝার চেষ্টা করো না। তুই চুপ কর। শহরে পাঠিয়ে তোকে পড়াশোনা শেখাচ্ছি কি এই জন্য? তুই দিন দিন দেখছি ওই গরিব ভিখিরিগুলোর মতো করে ভাবতে শিখেছিস। ডাক্তার সেন, তুমি এখান থেকে চোখের সামনে থেকে যাও আমার। আর তোর আজ থেকে ঘরের বাইরে পা রাখা বন্ধ। তুই যদি আর এই ঘরের বাইরে পা রাখিস তাহলে আমি তোর ব্যবস্থা করব, সেটা জেনে রাখিস। বাবারে, এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের সব ভেসে গেল গো। অথচ নদী এমন উত্তাল হয়ে উঠেছে, মনে হচ্ছে যেন আমাদের গিলে খাবে। অথচ দেখো, সামনে এত বড় মোড়লদের বাড়ি আছে, সবাই মিলে ভেতরে আনন্দে আছে, আর আমাদের এই দুঃখ কষ্টে ওরা পাশে এসে দাঁড়াচ্ছে না। মানুষের এমন পাষাণ মন হয় কি করে কে জানে। তোমরা সবাই ওখানে বৃষ্টির মধ্যে কষ্ট পাচ্ছ কেন? ভেতরে এসো সবাই। আরে, এটা মোড়ল বাবুর মেয়ে না? আমাদের ডাকছে নাকি? হ্যাঁ, মেঘলা দিদিমণি, ওটা খুব ভালো। কি হলো? তোমরা ওখানে কি করছো? আমরা বড় অসহায় দিদিমণি। আসলে সবাই যেতে ভয় পাচ্ছে, কারণ তোমার বাবা রাগ করবে তাই। বাবা রাগ করলে করুক, বাবা রাগ করবে বলে তোমাদের জীবনটাকে তো আমি এইভাবে বিপন্ন হতে দেখতে পারি না। চোখের সামনে দেখবো আর তোমরা বন্যার জলে ভেসে মরে যাবে? আমি কখনো সেটা হতে দিতে পারবো না। তাহলে আমরা কি করব দিদিমণি? চলো চলো, দিদিমণি যখন ডাকছে তখন আমাদের ভেতরে যাওয়া উচিত। তোমরা কোনো চিন্তা করো না, ভিতরে এসো। এই বাড়িটা আমারও, এই বাড়িতে আমার অধিকার আছে। তোমরা আমার অধিকারের জায়গায় থাকবে। চলো চলো সবাই, জয় মেঘনা দিদিমণির জয়। দিদিমণি, তুমি না থাকলে আমরা আজকে সবাই একসাথে ভেসে যেতাম জলে। ওপরওয়ালা যেন তোমার ভালো করেন, তুমি যেন এইভাবেই সারা জীবন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারো। হ্যাঁ। তুই কি শুরু করেছিস মেঘলা? বাড়িটা কি তুই ধর্মশালা বানিয়ে ছাড়বি? গ্রামের লোকেদেরকে গরু ছাগলের মতো এ বাড়িতে এনে তুলেছিস কেন? বাবা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে এই বাড়িটা কিন্তু আমারও। আর তুমি যাদের গরু ছাগল বলছো, ভালো করে তাকিয়ে দেখো, ওরা মানুষ। আর ওরা এতক্ষণ ধরে বাইরে অন্ধকারে কষ্ট পাচ্ছিল। ওই ঝড় বৃষ্টির মধ্যে তুমি নিজে গিয়ে থাকতে পারবে বাইরে? আমার বাইরে থাকবার কোনো প্রশ্নই নেই। যদি তোর অত দরদ হয় তাহলে তুই ওদের সাথে বাইরে বেরিয়ে যা। বাবা, তুমি কি বললে? ওরা মরে যাক?
না আমি বেরোবো এই বাড়ি থেকে, আর না ওরা বেরোবে যতক্ষণে ঝড় বৃষ্টি থামছে। এত বড় বাড়ি শুধুমাত্র তোমার ভোগ করার জন্য নয়, গ্রামের মানুষের করের টাকায় তুমি এটা বানিয়েছো, তাই সবার এখানে অধিকার আছে। তুমি কি চাও ওরা মরে যাক? ওরা মরলেও আমার কিছু যায় আসে না। এরকম অনেক লোক রোজ মরে, তাদের খোঁজ কেউ রাখে না, সেটা মনে রাখিস তুই। আমার মনে রাখার প্রশ্ন নয় বাবা, প্রশ্নটা হচ্ছে আজ আমি ওদেরকে নিয়ে এখানেই থাকবো। এটাই কি তোর সিদ্ধান্ত? হ্যাঁ বাবা, এটাই আমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বয়স হয়েছে, এখন তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারো। ঠিক আছে, তোর কাছে যখন তোর বাবার থেকে বেশি ওই ভিখিরি চামচাগুলো গুরুত্বপূর্ণ, তখন তোরা থাক, এখানে আমি গেলাম। আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দরজা খুলুন। ডাক্তারবাবু, আমি গ্রামের মোড়ল। ডাক্তারবাবু। আরে মোড়ল বাবু, আপনি এ অসময় এমন ঝড় বৃষ্টির মধ্যে এখানে এসেছেন, ব্যাপার কি? আসুন আসুন, ভেতরে আসুন তাড়াতাড়ি। আমার কিছু ভালো লাগছে না ডাক্তারবাবু, আমি আমার ঘর বাড়ি ছেড়ে চলে এসেছি। কি বলছেন কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়নি। যে মেয়েকে আমি এত কষ্ট করে পড়াশোনা শেখালাম, সে মেয়ের মাথা খারাপ হয়েছে। আমার অত সুন্দর বাড়িটাকে ভিখিরিদের খোঁয়ার বানিয়ে ছেড়েছে। গ্রামের সব মানুষকে আমার বাড়িতে তুলেছে, তারা নাকি ঝড় বৃষ্টির মধ্যে বিপদে আছে এই অজুহাত দিয়ে। বাড়িটা গরু ছাগলের গোয়াল ঘর হয়ে গেছে। ও বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়, সেজন্য আমি এখানে চলে এসেছি। আচ্ছা, আপনি শান্ত হয়ে বসুন, আমি চা নিয়ে আসছি আপনার জন্য। ধন্যবাদ ডাক্তারবাবু। আমি আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলো, কি বলবে? মোড়ল বাবু, আমি আপনাকে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার মেয়ে কিন্তু ভালো কাজ করছে। গরিবদের পাশে দাঁড়ানো হলো মানবিকতা। আপনি আপনার মেয়ের ভালো গুণটাকে এভাবে খারাপভাবে নিচ্ছেন কেন? শেষ পর্যন্ত তুমিও ডাক্তার ওর পাশে দাঁড়াচ্ছ? আরে আপনি বসুন বসুন, আমি আপনাকে এভাবে আঘাত করতে চাইনি। তুমিও যখন ওদের কথা বলছো, তখন আমার তোমার বাড়িতেও থাকতে ইচ্ছে করছে না। তোমরা সবাই এক দলে, আমি আমার মতো করে থাকবো। কেউ আমাকে বোঝে না, কেউ আমার কথা শোনে না। তখন আমি এই নদী সাঁতরেই শহরে চলে যাব। কারোর কথা শুনবো না আমি। ওরে বাবারে, নদীর কি বেগ রে ভাই! ডুবে যাচ্ছি, বাঁচাও বাঁচাও! আরে ওটা কে ডুবে যাচ্ছে? আমাদের মোড়ল বাবু মনে হচ্ছে। কিন্তু এখানে এত রাতে কি করছে? উঠে আসুন বাবু, উঠে আসুন, আমার হাত ধরুন। তুমি তো ওই ভিখিরির বাচ্চা না, আমাকে মরতে দাও, আমি তোমার হাত ধরবো না। আরে আরে এই লোকটা দেখছি মরতে মরতেও নিজের অহংকার ছাড়বে না। আরে বাবা, বাঁচবার ইচ্ছা আছে নাকি আপনার? উঠে আসুন বলছি। ওফ ওফ, বাঁচালি রে বেটা। তোরা তোরা কে এত রাতে এখানে কি করছিস? আরে আমরা এখানে কি করছি সেটা প্রশ্ন নয়, কারণ আমাদের তো এটাই জীবন। গ্রামের মানুষের নৌকা নেই, তাই তারা অসহায়ের মতো এদিক ওদিক চলে গেছে। আমাদের এই নৌকাটুকু আছে, তাই নদীতে ভাবছিলাম কোনো রকমে ঘর ছেড়ে, ঘর ডুবে গেছে। আর আমরা সেই গরিব মানুষদের, যাদেরকে সারাক্ষণ আমি অবহেলা করেন, আপনি আজকে আজকে আমরাই আপনাকে বাঁচালাম। হ্যাঁ, তোরা বড় উপকার করলে ভাই। আমি তোমাদের ভুল বুঝেছিলাম, এখন সেই ভুলের সাজা ভোগ করছি। এখন বাবা বুঝতে পারলে তো তুমি কে আসল মানুষ? বিপদের সময় কারা পাশে এসে দাঁড়ায়? আশা করি তোমার বুঝতে আর বাকি নেই। সত্যি, পড়ু যদি ওই সময় নদীতে না পৌঁছে যেত, তাহলে তো কিছু একটা বড় সর্বনাশ হতে পারত। আমি ঠিক সময় দেখতে পেরেছিলাম বলে বাঁচাতে পেরেছি, সবই ওপরওয়ালার কৃপা। যাই হোক, শেষ পর্যন্ত বাবু যে আমাদের বেঁচে গেছে, এটাই অনেক। উফ, যাদেরকে এতদিন তুচ্ছ জ্ঞান করে কষ্ট দিয়ে এসেছি,
যারা আমার ঘরে এসেছে বলে আমি নিজে ঘর ছেড়ে চলে গেছি, তারা যে আমার প্রাণ বাঁচালো সেটাই আমার বুড়ো বয়সের শিক্ষা। তোমরা আমাদের ক্ষমা করে দিও। তাহলে বাবা, এখন থেকে তোমাকে ওদের জন্য কিছু করতে হবে। ঠিক আছে ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। এখন যে উনি ফিরে এসেছেন এটাই অনেক। তোমরা সবাই নিজেদের কাজে যাও। আর বৃষ্টি এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে, ওনাকে বিশ্রাম নিতে দাও, পরে কথা হবে। হ্যাঁ, গ্রামে তো এবারে ভয়ানক ক্ষতি হয়ে গেছে, আমারও শিক্ষা হয়েছে। মেঘলা, তুই এসব কিছু দেখে নিয়ে একটা লিস্ট বানিয়ে আমাকে দিবি। আমি সবাইকে ত্রাণের ব্যবস্থা করব। আর তাছাড়া এই বাড়ি ঘরদোর বানিয়ে দেওয়ার সব দায়িত্ব আমার। বাবা, এটাই হচ্ছে সেই মেয়েটা, নিতাই কাকার মেয়ে। এখন তুই কেমন আছিস খুকি? ভালো আছি দাদু, তোমার জন্যই তো ভালো হয়ে উঠেছি। আমি তো তোদের জন্য কিছু করতে পারিনি, সব আমার মেয়ে করেছে। তবে চিন্তা করিস না, এখন থেকে আমি তোদের পাশে থাকব। আর ডাক্তার, তোমাকেও কিন্তু দায়িত্ব নিতে হবে। আগে 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 সবার চিকিৎসার দায়িত্ব এখন থেকে আমার। এখন থেকে আমাদের তো তাহলে আর কোনো কষ্টই থাকবে না। না, বাবু যখন একবার মুখ তুলে চেয়েছেন তখন আমাদের সবার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। জয় জয় মোড়ল মোড়ল বাবুর বাবুর জয়। জয়। আচ্ছা তোমরা বলো তো, আমাকে কিসে চাপিয়ে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল? উত্তরটা কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর আমার মতো মানুষদের ভেদাভেদ করো না তোমরা, তাহলে আমার মতোই কষ্টে পড়বে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও গল্পটা কেমন লাগলো।